নমস্কার, আমাটির ভেপু চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমাদের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগুচ্ছের একটি ছোট গল্প মুকুট। বাংলায় ছোট গল্পের জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই। তার লেখার সঙ্গে বিশ্ব সাহিত্যের এডগার অ্যালান পো, লি দে মোপাসা, অ্যান্টন চেখভের রচনার তুলনা করা হয়। ছোট গল্প ছাড়াও তিনি লিখে গেছেন কালজয়ী উপন্যাস, নাটক, গান এবং কবিতা। মুকুট গল্পটি প্রকাশিত হয় 1292 বঙ্গাব্দের বৈশাখ মাসে। রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরার রাজবংশকে কেন্দ্র করে যেসব রচনা করেছেন তার মধ্যে অন্যতম মুকুট, রাজর্ষি এবং বিসর্জন নাটক। মুকুট গল্পটি মূলত 1600 শতাব্দীতে ঘটা ত্রিপুরার রাজা অমরমাণিক্য এবং আরাকান রাজার মধ্যবর্তী যুদ্ধকে কেন্দ্র করে রচিত। শ্রোতাদের সুবিধার্থে গল্পটিকে চলিত ভাষায় অনুবাদ করা হয়েছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ত্রিপুরার রাজা অমরমাণিক্যের কনিষ্ঠ পুত্র রাজধর সেনাপতি ঈশা খাঁকে বলল, দেখো সেনাপতি, আমি তোমায় বারবার সাবধান করেছি, তাও তুমি আমাকে সমানে অসম্মান করে যাচ্ছ। পাঠান ঈশা খান কতগুলি তীরের ফলা নিয়ে তাদের ধার পরীক্ষা করছিলেন। রাজধরের কথা শুনে তিনি কিছুই বললেন না। একবার কেবল মুখটা তুলে ভুরু কুঁচকে তার মুখের দিকে তাকালেন। পরক্ষণেই আবার মুখ নিচু করে তীরের ফলার দিকে মনোযোগ দিলেন। রাজধর বলল, ভবিষ্যতে যদি তুমি আমার নাম ধরে ডাকো, তবে আমি তার উপযুক্ত শাস্তি তোমায় দেব। বটে। রাজধর বীর দর্পে তলোয়ারের খাপের আগাটা পাথরের মেজের ওপর ঠক করে ঠুকে বলল, হ্যাঁ, দেব। বৃদ্ধ ঈশা খান বালক রাজধরের বুক ফুলানোর ভঙ্গি ও তলোয়ারের আস্ফালন দেখে আর থাকতে পারলেন না। হা হা করে হেসে উঠলেন। এ দেখে রাগে রাজধরের সমস্ত মুখ, এমনকি চোখের সাদা অংশটা পর্যন্ত লাল হয়ে উঠল। ঈশা খাঁ উচ্চ কণ্ঠে হেসে হাত জোড় করে বললেন, মহারাজকে তাহলে কি বলে ডাকতে হবে? হুজুর, জনাব, জাহাপনা নাকি শাহেনশা? আমি তোমার ছাত্র বটে, কিন্তু আমি রাজকুমার, তা তোমার মনে নেই? ব্যাস, চুপ করো, আর বেশি কথা বলো না, আমার অন্য কাজ আছে। একথা বলে ঈশা খাঁ পুনরায় নিজের তীরের ফলার প্রতি মন দিলেন। এমন সময় ত্রিপুরার দ্বিতীয় রাজপুত্র ইন্দ্রকুমার প্রবেশ করলেন। তার বিপুল প্রশস্ত বলিষ্ঠ দেহ যেন বারবার এই পরিচয় দেয় যে সেই এই রাজবংশের প্রকৃত গর্ব। তিনি হেসে বললেন, হ্যাঁ সাহেব, আজকের ব্যাপারটা কি? ইন্দ্রকুমারের কণ্ঠ শুনে বৃদ্ধ ঈশা খাঁ তীরের ফলা রেখে সস্নেহে উঠে তাকে জড়িয়ে ধরলেন। হাসতে হাসতে বললেন, শোনো বাবা, একটা মজার কথা। তোমার এই কনিষ্ঠ মহারাজ চক্রবর্তীকে জাহাপনা, জনাব বলে না ডাকলে ওনার নাকি বড় অপমান বোধ হয়। একথা বলে তিনি আবার নিজের তীরের ফলা নিয়ে বসে পড়লেন। এই কথা শুনে ইন্দ্রকুমার হো হো করে হেসে উঠলেন। রাজধরের দিকে তাকিয়ে বললেন, সত্যি নাকি? চুপ করো দাদা। রাজধর, তোমাকে কি বলে ডাকতে হবে? জাহাপনা? দাদা, চুপ করো বলছি। জনাব? দাদা, তুমি নিতান্ত নির্বোধ। ঠান্ডা হও ভাই, ঠান্ডা হও। তোমার বুদ্ধি তোমারই থাক, তা আমি কেড়ে নিচ্ছি না। ওর বুদ্ধি কিন্তু আজকাল ভয়ঙ্কর বেড়ে উঠেছে। হ্যাঁ, ঠিকই বলেছেন, নাগাল পাওয়া যায় না বুদ্ধির। রাজধর রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। রাজকুমার রাজধর এবার 19 বছরে পা দিলেন। শ্যামবর্ণ, বেটেখাটো চেহারা, দেহের গঠন বলিষ্ঠ। সেকালে অন্য রাজপুত্রীরা যেমন বড় বড় চুল রাখত, তার সেরকম ছিল না। তার সোজা সোজা মোটা চুল ছোট করে ছাটা, ছোট ছোট দুখানি চোখ, আর সেই চোখে সবসময় খেলা করে চলেছে এক তীক্ষ্ণ দৃষ্টি। গলার আওয়াজ ছেলেবেলা থেকেই কেমন যেন একটু কর্কশ ধরনের।
সকলের বিশ্বাস রাজধরের বুদ্ধি অত্যন্ত বেশি এবং সে নিজেও একথা স্বীকার করে। এই বুদ্ধির দিমাগে চিরকাল সে তার দুই দাদাকে খানিক হেয়ই করত। রাজধরের প্রবল প্রতাপে বাড়ি শুদ্ধ সকলে অস্থির। আবশ্যক থাক না থাক একখানা তলোয়ার মাটিতে ঠুকে ঠুকে সে বাড়িময় কর্তৃত্ব করে বেড়ায়। রাজবাড়ির চাকর বাকরেরা তার ভয়ে তটস্থ। তাকে রাজা মহারাজা বলে, হাত জোর করে সেলামও করে, কিন্তু কোনো কিছুতেই তারা নিস্তার পায় না। সব জিনিসেই তার হাত এবং সব জিনিস সে নিজে দখল করতে চায় এবং সে বিষয়ে তার চক্ষু লজ্জাটুকু পর্যন্ত নেই। একবার যুবরাজ চন্দ্রনারায়ণের একটি ঘোড়া তিনি রীতিমতো দখল করেছিলেন। সে দেখে যুবরাজ ঈষৎ হেসেছিলেন, কিন্তু কিছু বলেননি। আরেকবার কুমার ইন্দ্রকুমারের রূপোর পাত লাগানো একখানা ধনুক এ ছেলে কৌশলে অধিকার করেছিল। ইন্দ্রকুমার বেশ রেগে গিয়ে বলেছিলেন, দেখো, যে জিনিস তুমি নিয়েছো তা আমি আর ফেরত চাই না, কিন্তু ফের যদি তুমি আমার জিনিসে হাত দাও তবে ও হাত আমি আর জিনিস তোলার অবস্থায় রাখবো না। কিন্তু রাজধর দাদাদের কোনো কথাই গ্রাহ্য করত না। লোকে তার আচরণ দেখে আড়ালে বলতো, ছোট কুমারের রাজার ঘরে জন্ম হয়েছে বটে, কিন্তু রাজার ছেলের মতো তো কোনো হাব ভাবই দেখি না। কিন্তু রাজা অমরমাণিক্য রাজধরকে কিছু বেশি ভালোবাসতেন। রাজধর তা জানত। আজ বাবার কাছে গিয়ে ঈশা খান নামে নালিশ করল সে। রাজা ঈশা খানকে ডেকে এনে বললেন, সেনাপতি, রাজকুমারদের এখন বয়স হয়েছে, এখন তাদের যথাযথ সম্মান করা উচিত। মহারাজ, ছোটবেলায় আপনি যখন আমার কাছে যুদ্ধবিদ্যা শিখতেন তখন আপনাকে আমি যেরকম সম্মান করতাম আপনার রাজকুমারদেরকে কিন্তু তার থেকে বেশি সম্মান করেছি, তবু কম কিছু করিনি। আমার অনুরোধ, আপনি আমার নাম ধরে ডাকবেন না। ঈশা খাঁ ঝড়ের বেগে রাজধরের দিকে মুখ ফিরিয়ে বললেন, ব্যাস, চুপ করো। আমি তোমার বাবার সাথে কথা বলছি। মহারাজ মার্জনা করবেন। আপনার এই কনিষ্ঠ পুত্র রাজপরিবারের একদমই উপযুক্ত নয়। তার হাতে তলোয়ার শোভা পায় না। এ বড় হলে মুন্সির মতো কলম চালাতে পারবে ঠিকই, কিন্তু আর কোনো কাজে আসবে না। এমন সময় চন্দ্রনারায়ণ ও ইন্দ্রকুমার রাজকক্ষে প্রবেশ করলেন। ঈশা খাঁ তাদের দিকে ফিরে বললেন, চেয়ে দেখুন মহারাজ, এই তো রাজপুত্র, এই তো হলো যুবরাজ। দুই পক্ষের সমস্ত কথাবার্তা শোনার পর এবার মহারাজ অমরমাণিক্য রাজধরের দিকে চেয়ে বললেন, রাজধর, খাঁ সাহেব কি বলছেন? তুমি অস্ত্রবিদ্যায় উহাকে সন্তুষ্ট করতে পারোনি? মহারাজ, আমাদের ধনুর্বিদ্যার পরীক্ষা নিন। পরীক্ষায় যদি আমি সর্বশ্রেষ্ঠ না হই তবে আমাকে ত্যায্য করবেন। আমি রাজবাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা, আগামী সপ্তাহে পরীক্ষা হোক। তোমাদের মধ্যে যে উত্তীর্ণ হবে তাকে আমি আমার হীরকখচিত তলোয়ার পুরস্কার দেব। ইন্দ্রকুমার ধনুর্বিদ্যায় পারদর্শী ছিলেন। তাকে এই ব্যাপারে গোটা রাজ্যের লোক সমীহ করে চলত। শোনা যায় একবার তার এক অনুচর প্রাসাদের ছাদের ওপর থেকে একটা মোহর নিচে ফেলে দেয়। সেই মোহর মাটিতে পড়ার আগেই নাকি ইন্দ্রকুমার তীর মেরে সেই মোহরকে শত হাত দূরে ফেলে দেয়। রাজধর রাগের মাথায় পিতার সামনে দম্ভ দেখিয়ে এলো বটে, কিন্তু মনের ভেতর সে এক বড় ভাবনায় পড়ে গেল। যুবরাজ চন্দ্রনারায়ণের জন্য বড় ভাবনা নেই। তীর ছোড়া বিদ্যা তার ঠিক ভালো আসে না, কিন্তু ইন্দ্রকুমারের সঙ্গে এটে ওঠা দায়। রাজধর অনেক ভেবে অবশেষে একটা ফন্দি আটল। হাসতে হাসতে মনে মনে ভাবল, তীর ছুটতে পারি না পারি, আমার বুদ্ধির তীর সকল লক্ষ্যই ভেদ করে। আগামীকাল পরীক্ষার দিন।
যে জায়গাতে পরীক্ষা হওয়ার কথা, যুবরাজ চন্দ্রশেখর, ঈশা খাঁ ও ইন্দ্রকুমার সেই জমি তদারক করতে গেছিলেন। রাজধর এসে বললেন, দাদা, আজ পূর্ণিমা আছে। আজ রাত্রে যখন বাঘ গোমতী নদীতে জল খেতে আসবে, তখন নদী তীরে বাঘ শিকার করতে গেলে হয় না? ইন্দ্রকুমার ভারী আশ্চর্য হয়ে বললেন, কি আশ্চর্য! রাজধরের যে শিকারের প্রবৃত্তি হলো, এমন তো বড় একটা দেখি না। ঈশা খাঁ রাজধরের প্রতি ঘৃণার কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে বললেন, উনি আবার শিকারী নন। উনি জাল পেতে ঘরের মধ্যেই শিকার করেন। ওনার বড় ভয়ানক শিকার। রাজসভায় একটা জীব নেই যে ওনার ফাঁদে একবার না একবার পড়েছে। চন্দ্রনারায়ণ দেখলেন কথাটা রাজধরের একটু মনেই লেগেছে বটে। একটু ব্যথিত হয়ে তিনি সেনাপতিকে বললেন, সেনাপতি সাহেব, আপনার তরবারি যেরকম তেমনি আপনার কথাও। যার উপর গিয়ে পড়ে তার মর্মচ্ছেদ করে দেয়। না দাদা, আমার জন্য বেশি ভেবো না। খাঁ সাহেব অনেক শান দিয়া কথা কহেন বটে, কিন্তু কানের মধ্যে পালকের মতো প্রবেশ করে। পাঠান ঈশা খাঁ হঠাৎ রেগে গিয়ে নিজের পাকা গোফে চাড়া দিতে দিতে বললেন, তোমার কান আছে নাকি? তা যদি থাকতো তাহলে এতদিনে তোমাকে সিধা করে দিতাম। ইন্দ্রকুমার হো হো করে হেসে উঠলেন। চন্দ্রনারায়ণ একটু গম্ভীর হয়ে রইলেন। তিনি কিছু বললেন না। যুবরাজ বিরক্ত হয়েছেন বুঝে ইন্দ্রকুমার তৎক্ষণাৎ হাসি থামিয়ে তার কাছে গেলেন। মৃদু স্বরে বললেন, দাদা, তোমার কি মত? আজ রাতে শিকার করতে যাবে নাকি? তোমার সঙ্গে ভাই শিকারে যাওয়াও মিথ্যে। তা নিতান্ত নিরামিষ শিকারই হয়। তুমি তো বনে গিয়ে যত জন্তু মেরে আনো, আর আমরা কেবল লাউ, কুমড়ো, কাঁঠাল এই শিকার করি। ঈশা খাঁ বেশ খুশি হয়ে হাসতে লাগলেন। সস্নেহে ইন্দ্রকুমারের পিঠ চাপড়িয়ে দিয়ে বললেন, যুবরাজ ঠিক কথাই বললেন। আপনার তীর সকলের আগে ছোটে, আর নিশানাবিদ্ধ তো অবশ্যই হয়। আপনার সঙ্গে কেই বা পেরে উঠবে? না না দাদা, ঠাট্টা নয়। তোমাকে শিকারে যেতেই হবে। তুমি না গেলে কে যাবে শিকারে? আচ্ছা, চলো। আজ আমাদের রাজধরের শিকারের ইচ্ছা হয়েছে, তাকে নিরাশ করব না। কেন দাদা, আমার ইচ্ছে হলে কি যেতে না? সে কি কথা ইন্দ্রকুমার? তোমার সঙ্গে তো আমি রোজই শিকার চাই। তাই সেটা পুরনো একই হয়ে গেছে বলো। ইন্দ্রকুমার, তুমি আমার কথা ভুল বুঝলে। সত্যিই বড় ব্যথা লাগলো। না না দাদা, আমি ঠাট্টা করছিলাম। শিকারে যাবো না তো কি, চলো তার আয়োজন করি গে। চলো তাহলে আয়োজন করা যাক। এতক্ষণ দুই ভাইয়ের কথা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছিলেন ঈশা খাঁ। এবার তিনি মনে মনে বললেন, ইন্দ্রকুমার বুকে 10টা বাণ সহ্য করে নেবে, কিন্তু তার দাদার সামান্য অনাদর সহ্য করতে পারবে না। শিকারের বন্দোবস্ত সমস্ত স্থির হলে পর রাজধর আস্তে আস্তে ইন্দ্রকুমারের স্ত্রী কমলা দেবীর কক্ষে এলেন। কমলা দেবী রাজধরকে দেখে হেসে বললেন, এ কি ঠাকুরপো, একেবারে তীর ধনুক বর্ম চর্ম পড়ে যে আমাকে মারবে নাকি? ঠাকুরানী, আজ আমরা 3 ভাই শিকার করতে যাব, তাই এই সাজ। কমলা দেবী এই কথায় বেশ আশ্চর্য হলেন। বললেন, 3 ভাই? তুমিও যাবে নাকি? আজ 3 ভাই একসাথে, এ তো ভালো লক্ষণ নয়। যেন বড় কোনো ঠাট্টা হলো, এইভাবে রাজধর হো হো করে হেসে উঠলেন। কিন্তু এই ঠাট্টার বিশেষ কিছুই তিনি বুঝলেন না। কমলা দেবী এবার বললেন, না না, তা হবে না। রোজ রোজ শিকার করতে যাবে আর আমি ঘরে বসে ভেবে মরি? আজ আবার রাত্রে শিকার। সে কখনোই হবে না। দেখি আজ কেমন করে শিকারে যান। ঠাকুরানী, এক কাজ করো, ধনুক বাণগুলি লুকিয়ে রাখো।
কোথায় লুকাবো? আমার কাছে তো আমি লুকিয়ে রাখছি। মন্দ কথা নয়, সে বড় তামাশা হবে। কথাটা হেসে বললেও কমলা দেবী কিন্তু মনে মনে ঠিকই সন্দেহ করেছিলেন। তিনি ভাবলেন, তোমার একটা মতলব আছে। তুমি যে কেবল আমার উপকার করতে এসছো তা তো মনে হয় না। এসো, অস্ত্রশালায় এসো। এই বলে কমলা দেবী রাজধরকে সঙ্গে করে নিয়ে গেলেন অস্ত্রশালার দিকে। চাবি নিয়ে ইন্দ্রকুমারের অস্ত্রশালার দ্বার খুলে দিল কমলা দেবী। রাজধর যেই ভেতরে প্রবেশ করলো অমনি কমলা দেবী বাইরে থেকে তালা লাগিয়ে দিলেন। রাজধর ঘরের মধ্যে বন্ধ হয়ে গেল। কমলা দেবী বাইরে থেকে হেসে হেসে বললেন, ঠাকুরপো, আজ তবে আমি আসি। এ বলে তিনি চলে গেলেন। এদিকে সন্ধ্যার সময় ইন্দ্রকুমার অন্তঃপুরে এসে অস্ত্রশালার চাবি কোথাও খুঁজে পাচ্ছেন না। কমলা দেবী হাসতে হাসতে বললেন, হ্যাঁ গো, আমাকে খুঁজছো বুঝি? আমি তো হারাইনি। শিকারের সময় পার হয়ে যাচ্ছে দেখে ইন্দ্রকুমার এবার দ্বিগুণ ব্যস্ত হয়ে খোঁজ করতে লাগলেন। কমলা দেবী এবার তাকে বাধা দিয়ে তার মুখের সামনে গিয়ে দাঁড়ালেন। হাসতে হাসতে বললেন, হ্যাঁ গো, আমাকে দেখতে পাও না? চোখের সম্মুখে আছি, তবুও ঘরমার খুঁজে বেড়াচ্ছ। আহা, আমাকে এখন বাধা দিও না। আমার এক বড় আবশ্যক জিনিস হারিয়েছে। আমি জানি তোমার কি হারিয়েছে। যদি তুমি আমার একটা কথা রাখো তাহলে আমি ওটা খুঁজে দিতে পারি। আচ্ছা, রাখবো। এরপর কমলা দেবী বললেন, তবে শোনো, আজ তুমি শিকার যেতে পারবে না। এই নাও তোমার চাবি। সে হয় না, ও কথা আমি রাখতে পারি না। চন্দ্রবংশের জন্ম, তবুও তোমার এই আচরণ? একটা সামান্য প্রতিজ্ঞা রাখতে পারবে না? আচ্ছা বেশ, তোমার কথাই রইল। আজ আমি শিকারে যাব না। তোমাদের আর কিছু হারিয়েছে? মনে করে দেখো তো। কই, ঠিক মনে তো পড়ে না। তোমাদের 7 রাজার ধন মানিক, তোমাদের সোনার চাঁদ। না তো। তবে এসে দেখো। একথা বলে অস্ত্রশালার দরজার কাছে গিয়ে সে দরজাটা খুলে দিল। কুমার দেখলেন রাজধর ঘরের মেঝেতে চুপ করে বসে আছে। এই দৃশ্য দেখে সে হো হো করে হেসে উঠলেন। এ কি রাজধর অস্ত্রশালাইছে? উনি আমাদের ব্রহ্মাস্ত্র। তাহা বটে, উনি সকল অস্ত্রের চেয়ে তীক্ষ্ণ। রাজধর গজগজ করতে করতে মনে মনে বলল, তোমাদের জিহ্বার নয়। রাজধর ঘর থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। তখন কমলা দেবী গম্ভীর হয়ে বললেন, না কুমার, তুমি শিকারে যাও। আমি আমার সত্য ফিরিয়ে নিলাম। শিকার করব? আচ্ছা। একথা বলে ধনুকে তীর যোজনা করে অতি ধীরে ইন্দ্রকুমার কমলা দেবীর দিকে নিক্ষেপ করলেন। তীর তার পায়ের কাছে গিয়ে পড়ল। কুমার বললেন, আমার লক্ষ্যভ্রষ্ট হলো যে। না, পরিহাস না, তুমি শিকারে যাও। ইন্দ্রকুমার কিছু বললেন না। ধনুর্বাণ ঘরের মধ্যে ফেলে তিনি বাইরে চলে গেলেন। যুবরাজকে বললেন, দাদা, আজ শিকারে সুবিধে হলো না। বুঝলাম। অবশেষে উপস্থিত হলো পরীক্ষার দিন। রাজবাটির বাইরের মাঠে আজ বিস্তর লোক জড়ো হয়েছে। রাজার ছত্র ও সিংহাসন আজ প্রভাতের আলোকে ঝকঝক করছে। জায়গাটা একটু পাহাড়ে ও উঁচু নিচু হলেও আজ লোকে সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে রয়েছে। চারিদিকে যেন মানুষের মাথার ঢেউ উঠেছে। ছেলেগুলো গাছের ওপর চড়ে বসে আছে। একটা ছেলে গাছের ডাল থেকে আস্তে আস্তে হাত বাড়িয়ে একজন মোটা মানুষের মাথা থেকে পাগড়ি খুলে আরেকজনের মাথায় পরিয়ে দিল। যার পাগড়ি, সে ব্যক্তি বেজায় চটে গিয়ে ছেলেটাকে গ্রেপ্তার করবার জন্য নিষ্ফল চিৎকার করতে লাগলো। অবশেষে নিরাশ হয়ে সজোরে গাছের ডালে নাড়া দিল। ছোড়াটা মুখভঙ্গি করে ডালের উপর থেকে বাদরের মতো নাচতে লাগলো।
এই মোটা মানুষের দুর্দশা ও রাগ দেখে সেদিকে একজন হো হো করে হাসি পড়ে গেল। একজন এক হাঁড়ি দই মাথায় করে বাড়ি যাচ্ছিল। পথে এত লোক দেখে সে একবার দাঁড়িয়ে গিয়ে কি হচ্ছে সেটা দেখতে গেছিল। হঠাৎ খেয়াল করলো তার মাথায় আর দইয়ের হাঁড়ি নেই। হাঁড়িটা মুহূর্তের মধ্যে হাতে হাতে কত দূর চলে গেছে সে ঠিকানা নেই। দইওয়ালা খানিকক্ষণ হা করে চেয়ে রইল। একজন বলল, ওহে ভাই, তুমি দইয়ের বদলে ঘোল খেয়ে গেলে। কিঞ্চিত লোকসান হলো বই তা নয় কিন্তু। দইওয়ালা পরম সান্ত্বনা পেয়ে বাড়ির দিকে রওনা দিল। ঠাসাঠাসি ভিড়ের মাঝে এক একটা ছোট ছেলে আত্মীয়ের কাঁধের উপর চড়ে কান্না জুড়ে দিয়েছে। এমনই কত জায়গায় যে কত কলরব উঠেছে তার ঠিকানা নেই। হঠাৎ নহবতের আওয়াজে সমস্ত কোলাহল ভাসিয়ে দিয়ে জয় জয় শব্দে আকাশ প্লাবিত হয়ে গেল। কোলের ছেলে যতগুলো ছিল ভয়ে সমস্বরে কেঁদে উঠল। গায়ে গায়ে পাড়ায় পাড়ায় কুকুরগুলো ঊর্ধ্বমুখ হয়ে ঘেউ ঘেউ করে ডেকে উঠল। যেখানে যত পাখি ছিল ভয়ে গাছের ডাল ছেড়ে আকাশে উড়ে গেল। কেবল গোটা কত বুদ্ধিমান কাক সুদূরে গাম্ভারি গাছের ডালে বসে দক্ষিণে ও বামে ঘাড় হেলিয়ে একাগ্র চিত্তে অনেক বিবেচনা করতে লাগলো। রাজা নিজের পাত্রমিত্র ও সভাসদগণ নিয়ে এসেছেন। রাজকুমারগণ ধনুর বাণ হাতে তৈরি হচ্ছেন। নিশান নিয়ে নিশানধারীও উপস্থিত। বাজনাদারগণ মাথা নাড়িয়ে নেচে সানন্দে ঢোল পিটাতে পিটাতে রাজকুমারদের উৎসাহ দিচ্ছিল। মহা ধুম পড়েছে আজ রাজনগরীতে। ঈশা খাঁ রাজকুমারগণকে প্রস্তুত হতে বললেন। ইন্দ্রকুমার যুবরাজকে গিয়ে বললেন, আজ তোমাকে জিততেই হবে দাদা, তা না হলে চলবে না। যুবরাজ ইন্দ্রকুমারের হাত ধরে বললেন, চলবে না তো কি, আমার একটা ক্ষুদ্র তীর লক্ষ্যভ্রষ্ট হলেও জগৎ সংসার যেমন চলছিল তেমনিই চলবে। আর যদিও বা না চলে, আমার জেতার কোনো সম্ভাবনা আমি দেখছি না। দাদা, তুমি যদি হারো আমি ইচ্ছে করে লক্ষ্যভ্রষ্ট হব। না ভাই, ছেলে মানুষই করো না, উস্তাদের নাম আজকে তোমায় রাখতে হবে। রাজধর বিবর্ণ ও শুষ্ক ভারাক্রান্ত মুখে চুপ করে দাঁড়িয়ে রইল। ঈশা খাঁ এসে বলল, যুবরাজ, সময় এসে গেছে, তুমি তোমার ধনুক গ্রহণ করো। যুবরাজ চন্দ্রশেখর দেবতার নাম করে ধনুক গ্রহণ করলেন। প্রায় 200 হাত দূরে গোটা 5-6 কলাগাছের গুড়ি একত্র করে বেঁধে স্থাপন করা আছে। মাঝে একটা কচুর পাতা চোখের মতো করে বসানো আছে, আর তার ঠিক মাঝখানে চোখের তারার আকারে কালো চিহ্ন অঙ্কিত রয়েছে। সেই চিহ্নই আজকের পরীক্ষার লক্ষ্যস্থল। দর্শকেরা অর্ধচন্দ্র আকারে মাঠ ঘিরে দাঁড়িয়ে রইলেন। যেদিকে লক্ষ্য স্থাপিত করা আছে সেদিকে দর্শকদের যাওয়া নিষেধ। যুবরাজ ধনুকে বাণ যোজনা করলেন। লক্ষ্য স্থির করার পর তিনি অবশেষে বাণ নিক্ষেপ করলেন। বাণটি লক্ষ্যের ওপর দিয়ে চলে গেল। ঈশা খাঁ তার বৃদ্ধ মুখটি বিকৃত করলেন। পাকা ভুরুগুলো কুঞ্চিত করে একবার তার দিকে তাকালেন, কিন্তু কোনো কথা বললেন না। ইন্দ্রকুমার বিষণ্ণ হয়ে এমন ভাব করলেন যেন তাকে লজ্জিত করবার জন্যই দাদা ইচ্ছে করেই কীর্তিটি করেছেন। অস্থিরভাবে ধনুক নাড়াতে নাড়াতে ঈশা খাঁকে বললেন, দাদা মন দিলেই সমস্ত পারেন, কিন্তু কিছুতেই মন দেন না। ঈশা খাঁ বেশ বিরক্ত হয়েই বললেন, তোমার দাদার বুদ্ধি সকল জায়গাতেই খেলে, শুধু তীরের আগায় খেলে না। এই বিষয়ে তার বুদ্ধি ততটা সূক্ষ্ম নয়। ইন্দ্রকুমার ভারী রেগে এর কথার একটা প্রত্যুত্তর দিতেই যাচ্ছিলেন। বৃদ্ধ সেনাপতি তা বুঝতে পেরে দ্রুত সরে গিয়ে রাজধরকে বললেন, রাজকুমার,
এবার তুমি লক্ষ্যভেদ করো, মহারাজ দেখুক। না, আগে দাদার হোক। এখন তোমার উত্তর দেওয়ার সময় নয়, আমার আদেশ পালন করো। রাজধর চটে গেলেন বটে, কিন্তু তিনি কিছু বললেন না। সে এবার ধনুর বাণ তুলল, লক্ষ্য স্থির করে তীর নিক্ষেপ করল। তার তীরটা মাটিতে গিয়ে বিদ্ধ হলো। যুবরাজ রাজধরকে বললেন, তোমার বাণ অনেক নিকটেই গিয়েছিল, আর একটু হলে লক্ষ্যবিদ্ধ হয়ে যেত। রাজধর অম্লান বদনে বললেন, কই, লক্ষ্য তো বিদ্ধ হয়েছে, দূর হইতে স্পষ্ট দেখা যাচ্ছে। না রাজধর, তোমার দৃষ্টিভ্রম হয়েছে। চেয়ে দেখো, লক্ষ্য তো বিদ্ধ হয়নি। হ্যাঁ, বিদ্ধ হয়েছে, কাছে গেলেই দেখা যাবে। যুবরাজ আর কিছু বললেন না। অবশেষে সেনাপতির আদেশক্রমে ইন্দ্রকুমার নিতান্ত অনিচ্ছা সহকারে এবার ধনুক তুলে নিল। যুবরাজ তার কাছে গিয়ে কাতর স্বরে বললেন, ভাই, আমি অক্ষম, আমার উপর তোমার রাগ করাটা অন্যায় হবে। কিন্তু তুমি যদি আজকে লক্ষ্যভেদ করতে না পারো, তবে তোমার লক্ষ্যভ্রষ্ট তীর যে আমার হৃদয়কে বিদীর্ণ করে দেবে। ইন্দ্রকুমার যুবরাজের পদধূলি নিয়ে বললেন, দাদা, তোমার আশীর্বাদে আজ লক্ষ্যভেদ করব, এর অন্যথা হবে না। ইন্দ্রকুমার এবার তীর নিক্ষেপ করলেন। তার তীর ঠিকই লক্ষ্যভেদ করল। ইন্দ্রকুমারের লক্ষ্যভেদের পরেই চারিদিকে বাজনা বেজে উঠল। চারিদিক জয়ধ্বনিতে বিদীর্ণ হয়ে গেল। যুবরাজ যখন ইন্দ্রকুমারকে এসে আলিঙ্গন করল, তখন আনন্দে ইন্দ্রকুমারের চোখ ছলছল করে আসলো। ঈশা খাঁ পরম স্নেহে বললেন, পুত্র, আল্লাহর কৃপায় তুমি দীর্ঘজীবী হও। মহারাজ যখন ইন্দ্রকুমারকে পুরস্কার দেওয়ার উদ্যোগ করছেন, এমন সময় রাজধর গিয়ে বললেন, মহারাজ, আপনাদের ভ্রম হয়েছে, আমার তীর লক্ষ্যভেদ করেছে। কখনোই না। মহারাজ, তাহলে কাছে গিয়ে পরীক্ষা করে দেখুন না। সকলে এবার লক্ষ্যের কাছে গেলেন। দেখলেন যে তীর মাটিতে বিদ্ধ, তার ফলায় ইন্দ্রকুমারের নাম খোদিত রয়েছে। আর যে তীর লক্ষ্যে বিদ্ধ, তাতে খোদিত রয়েছে রাজধরের নাম। রাজধর এবার বলল, বিচার করুন মহারাজ। আমার মনে হয় নিশ্চয়ই তীর বদল হয়েছে। কিন্তু পরীক্ষা করে দেখা গেল তৃণ বদল হয়নি। সকলে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। এবার সেনাপতি বললেন, আবার পরীক্ষা নেওয়া হোক। রাজধর ভীষণ অভিমান করে বললেন, না, তাহাতে তো আমি সম্মত হতে পারি না। আমার প্রতি এ বড় অন্যায় বিশ্বাস। আমি তো পুরস্কার চাইনি, মধ্যম কুমার বাহাদুরকে পুরস্কার দেওয়া হোক। একথা বলে পুরস্কারের তলোয়ার সে ইন্দ্রকুমারের দিকে অগ্রসর করে দিল। ইন্দ্রকুমার দারুণ ঘৃণার সঙ্গে বলে উঠল, ধিক, তোমার হাত থেকে পুরস্কার গ্রহণ করে কে? এ তুমি নাও। বলে তলোয়ারখানা ঝনঝন করে রাজধরের পায়ের কাছে ফেলে দিলেন। রাজধর হেসে নমস্কার করে সে পড়ে থাকা তলোয়ার তুলে নিল। তখন ইন্দ্রকুমার কম্পিত স্বরে পিতাকে বললেন, মহারাজ, আরাগান প্রতির সাথে শীঘ্রই যুদ্ধ হবে। সে যুদ্ধ থেকে আমি পুরস্কার আনব। মহারাজ, আদেশ করুন। সেনাপতি এবার ইন্দ্রকুমারের হাত ধরে কঠোর স্বরে বললেন, আজ তুমি মহারাজের অপমান করেছ, তার তলোয়ার তুমি ছুঁড়ে ফেলে দিয়েছ। এর জন্য তোমার যথাযথ শাস্তি হওয়া উচিত। ইন্দ্রকুমার সবলে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, বৃদ্ধ, আমায় স্পর্শ করো না। পুত্র, একই পুত্র, আমার ওপরে এই ব্যবহার? তুমি আজ আত্মবিস্মৃত হয়েছ। ইন্দ্রকুমারের এবার চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে বলল, সেনাপতি সাহেব, আমায় মাফ করো।
আমি আমি আজ যথার্থ হয়ে আত্মবিস্মৃত হয়েছি। যুবরাজ তাকে আলিঙ্গন করে বললেন, ইন্দ্রকুমার, এ কি করছো? শান্ত হও ভাই, চলো এবার গৃহে ফিরে। ইন্দ্রকুমার নিজের পিতা অমর মাণিক্যের পদধূলি নিয়ে বললেন, পিতা, আমার অপরাধ মার্জনা করুন। বাড়ি ফেরার সময় ইন্দ্রকুমার যুবরাজকে বলল, দাদা, আজ আমি সত্যি পরাজিত হলাম। রাজধর যে কেমন করে জিতল তা কিন্তু কেউ বুঝতে পারল না। রাজধর পরীক্ষার আগের দিন যখন কমলা দেবীর সাহায্যে ইন্দ্রকুমারের অস্ত্রশালায় প্রবেশ করেছিল, তখনই ইন্দ্রকুমারের তূর্ণ থেকে ইন্দ্রকুমারের নামাঙ্কিত একটি তীর সে নিজের তূর্ণে তুলে নিয়েছিল এবং নিজের নামাঙ্কিত একটি তীর ইন্দ্রকুমারের তূর্ণে এমনভাবে রেখে এসেছিল যাতে সেটি সহজেই তার হাতে উঠে আসে। রাজধর যা মনে করেছিল ঠিক তাই ঘটল। ইন্দ্রকুমার দৈবক্রমে রাজধরের স্থাপিত তীরটি তুলে নিয়েছিল। সেই জন্যই পরীক্ষাস্থলে এমন গোলমাল। কালক্রমে যখন সমস্ত শান্তভাবে শেষ হলো, তখন ইন্দ্রকুমার রাজধরের চাতুরি খানিকটা ধরতে পেরেছিলেন, কিন্তু সে কথা সে আর কাউকে বলল না। কিন্তু রাজধরের প্রতি তার ঘৃণা আরো দ্বিগুণ বেড়ে উঠল। ইন্দ্রকুমার এবার রাজার কাছে বারবার বলতে থাকলো, মহারাজ, আরাকান প্রতির সঙ্গে যুদ্ধে আমাকে পাঠান। মহারাজ অনেক বিবেচনা করে এই ব্যাপারে সায় দিলেন। আমরা যে সময়ের কথা বলছি তখন ত্রিপুরা স্বাধীন ছিল এবং চট্টগ্রাম ত্রিপুরার অধীনে। আরাকান চট্টগ্রাম সংলগ্ন একটি রাজ্য। আরাকানপতি মাঝে মাঝেই চট্টগ্রাম আক্রমণ করতেন। এই জন্য আরাকানের সঙ্গে ত্রিপুরার বিবাদ প্রায় বেঁধেই থাকতো বলা যায়। অমর মাণিক্যের সঙ্গে আরাকানপতির সম্প্রতি সেরূপ আরও একটি এরকম বিবাদ বেঁধেছে। যুদ্ধের সম্ভাবনা দেখে ইন্দ্রকুমার যুদ্ধে যাওয়ার প্রস্তাব দিলেন। রাজা অনেক বিবেচনা করে অবশেষে সম্মতি দিলেন। 3 ভাইয়ে 5,000 করে 15,000 সৈন্য নিয়ে চট্টগ্রাম অভিমুখে যাত্রা শুরু করলেন। ঈশা খাঁ সেনাধ্যক্ষ হয়ে চললেন সবার আগে। কর্ণফুলী নদীর পশ্চিম ধারে শিবির স্থাপিত হল। আরাকানের সৈন্য কতক নদীর এপারে ও কতক ওপারে। আরাকানপতি কিছু অল্প সংখ্যক সৈন্য নিয়ে নদীর ওপারে শিবির ফেললেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত করা তার 22,000 সেনা আক্রমণের প্রতীক্ষায় নদীর পশ্চিম পাড়ে অপেক্ষা করতে থাকল। যুদ্ধের ক্ষেত্র পর্বতময়। সামনাসামনি 2 পাহাড়ের উপর 2 সৈন্য শিবির স্থাপিত রয়েছে। উভয় পক্ষ যদি যুদ্ধ করতে অগ্রসর হয়, তবে মাঝে যে উপত্যকাটি আছে সেটাই হবে 2 সৈন্যের সংঘর্ষস্থল। পর্বতের চারিদিকে হরিতকি, আমলকি, শাল এবং গাজারির বন। মাঝে মাঝে 1-2 গ্রামবাসীর শূন্য গৃহও দেখা যায়। আবার এক এক জায়গায় জুমিয়া চাষারা এক একটা পাহাড় সমস্ত দগ্ধ করে কালো করে রেখেছে। বর্ষার পর সেখানে শস্য বনা হবে। দক্ষিণে কর্ণফুলী নদী এবং বামে দুর্গম পর্বত। এখানে প্রায় 1 সপ্তাহকাল উভয় পক্ষ পরস্পরের আক্রমণের প্রতীক্ষায় বসে আছে। ইন্দ্রকুমার এবার যুদ্ধে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠলেন, কিন্তু যুবরাজ চন্দ্রশেখরের ইচ্ছা বিপক্ষই আগে আক্রমণ করবে। তারা কখনোই প্রথম আক্রমণ করবেন না। কিন্তু অবশেষে ত্রিপুরা রাজ্যের ধৈর্যের বাঁধ ভাঙল। তারা ঠিক করল যে তারাই আগে আক্রমণ করবে। সমস্ত রাত্রি জুড়ে আক্রমণের আয়োজন চলতে থাকল। এরই মধ্যে রাজধর এসে প্রস্তাব করল, দাদা, তোমরা দুজনে তোমাদের 10,000 সৈন্য নিয়ে আক্রমণ করো। আমার 5,000 হাতে থাক, আবশ্যকের সময় কাজে লাগাও। রাজধর মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে দূরেই থাকতে চাই। না ইন্দ্রকুমার, এ হাসির কথা নয়।
রাজধরের প্রস্তাব আমার ভালোই মনে হচ্ছে। ঈশা খাঁও এই প্রস্তাবে রাজি হলেন। শেষমেশ রাজধরের প্রস্তাব গ্রাহ্য করা হলো। যুবরাজ চন্দ্রনারায়ণ বললেন, তাহলে ইন্দ্রকুমার এবং আমার অধীনে থাকা 10,000 সৈন্যকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। প্রত্যেকটি ভাগে 2,000 করে সৈন্য থাকবে। তাহলে আমরা শত্রুগ্রহকে 5 দিক থেকে একসঙ্গে আক্রমণ করতে পারব। আর দাদা, সৈন্যসজ্জা? সর্বপ্রথম সারে থাকবে আমাদের ধনুর্ধারী, তার পেছনে বর্ষা হাতে পদাতিক, এবং সর্বশেষ সারে অশ্বারোহীরা সার পেতে চলবে। আরাকানের মগ সৈন্যরা দীর্ঘ এক বাঁশবনের পশ্চাতে ব্যূহ রচনা করেছিল। প্রথম দিনের আক্রমণে অবশ্য কিছুই হলো না। ত্রিপুরার সৈন্য আরাকানদের ব্যূহ ভেদ করতেই পারল না। দ্বিতীয় দিন সমস্ত দিন নিষ্ফল যুদ্ধ অবসানে রাত্রি যখন নিশীথ হলো, যখন উভয় পক্ষের সৈন্যরা বিশ্রাম করছে, 2 পাহাড়ের উপরে 2 শিবিরে তখনও স্থানে স্থানে কেবল এক একটা আগুন জ্বলছে, ঠিক তখন শিবিরে 2 ক্রোশ দূরে রাজধর তার 5,000 সৈন্য নিয়ে ষাঁড়বন্দি নৌকা দিয়ে কর্ণফুলী নদীর উপর নৌকার সেতু নির্মাণ করছিলেন। নেই একটা মশাল, কোনো শব্দ ছিল না। সেতুর উপর দিয়ে অতি সাবধানে সৈন্যগণ নদী পার করছিল। নিচ দিয়ে যেমন অন্ধকারে নদীর স্রোত বয়ে চলেছে, ঠিক তেমনি ওপর দিয়ে মানুষের স্রোত অবিচ্ছিন্নভাবে বয়ে চলেছে। রাজধরের প্রতি সেনাপতির আদেশ ছিল যে রাজধর রাত্রিবেলা তার সেনাদের নিয়ে নদী পার করে উত্তরের দিকে যাত্রা করবেন। তীরে উঠে বিপক্ষ সৈন্যদের শিবিরের কাছে আত্মগোপন করে থাকবে। সকালে যখন যুবরাজ ও ইন্দ্রকুমার সামনে থেকে সেনাদের ওপর আক্রমণ করবেন, বিপক্ষেরা যুদ্ধে শ্রান্ত হয়ে যাওয়ার পর সংকেত পাঠানো হলে রাজধর সহসা তাদের পেছন থেকে আক্রমণ করবে। সেই জন্যই এত নৌকার বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু রাজধর ঈশা খাঁর আদেশ পালন না করে নিজের 5,000 সৈন্য নিয়ে নদী পারাপারে উত্তীর্ণ হলেন। তারপর তিনি নিঃশব্দে আরাকান রাজার শিবিরের দিকে যাত্রা শুরু করলেন। চতুর্দিকে পর্বত, মাঝে উপত্যকা। রাজার শিবির তারই মাঝখানে অবস্থিত। শিবিরে নির্ভয়ে সকলে গভীর ঘুমে নিদ্রিত ছিল। পর্বতের ওপর থেকে বড় বড় বনের ভিতর দিয়ে রাজধরের 5,000 সৈন্য অতি সাবধানে উপত্যকার দিকে নামতে লাগলো। বর্ষাকালে পাহাড় থেকে যেমন জল নিজের স্রোতে নেমে যেতে থাকে, ঠিক সেরকমভাবেই 5,000 মানুষ 5,000 তলোয়ার নিয়ে অন্ধকারের ভিতর দিয়ে একে বেঁকে নিম্নাভিমুখে নেমে যেতে থাকলো। কোনো শব্দ নেই, মন্থর তাদের গতিপথ। সহসা 5,000 সৈন্যের ভীষণ চিৎকার উঠল। সে ক্ষুদ্র শিবির যেন এই আওয়াজে বিদীর্ণ হয়ে গেল। আরাকান রাজা বিনা রক্তপাতে বন্দী হলেন। তিনি বললেন, আমায় ক্যাদ করলে বা আমায় খুন করলে এ জং শেষ হবে না। আমি ক্যাদ হয়েছি এ খবর আমার সৈন্যরা পেলে তারা আমার ভাই হামচুমাকে রাজা করবে। জং যেরকম চলছিল তেমনিই চলবে। তার থেকে আমি এক পথ বলছি, তোমরা আমার হাত খুলে দাও, আমি সন্ধিপত্র লিখে দিচ্ছি, তোমরা জিতে যাবে। বেশ, তাই হোক, ওর বাঁধন খুলে দাও। আরাকান রাজ পরাজয় স্বীকার করে সন্ধিপত্র লিখে দিলেন। এর সাথে সাথে একটি হস্তিদন্ত নির্মিত মুকুট, 500 মণিপুরী ঘোড়া ও 3টে বড় হাতি তিনি উপহার দিলেন। এইরূপ নানা ব্যবস্থা করতে করতে ভোর থেকে বেলা গড়িয়ে গেল। রাজধর আরাকানপতিকে বললেন, আর বিলম্ব নয়, শীঘ্র যুদ্ধ নিবারণ করিবার এক আদেশপত্র আপনার সেনাপতির নিকট প্রেরণ করুন। ওপারে এতক্ষণ ঘোর যুদ্ধ বেঁধে গেছে। কতগুলি সৈন্যকে সাথে নিয়ে দূতের হাত দিয়ে
আদেশপত্র পাঠানো হলো। এদিকে অতি প্রত্যুষেই অন্ধকার দূর হতে না হতেই যুবরাজ ও ইন্দ্রকুমার দুই ভাগে পশ্চিম ও পূর্বে মগধের আক্রমণ করতে অগ্রসর হলেন। সৈন্য নিয়ে ভাগ হয়ে যাওয়ার পূর্বে ইন্দ্রকুমার যুবরাজকে বললেন, দাদা, আর 5,000 সৈন্য থাকলেই চিন্তা ছিল না। এতটুকু সৈন্য নিয়ে কতক্ষণই বা প্রতিরোধ করব? ত্রিপুরারির অনুগ্রহ যদি হয় তবে এই কজন সৈন্য নিয়েই আমরা জিতব, আর যদি না হয় তবেই বিপদ আমাদের উপর দিয়েই যাক। ত্রিপুরাবাসী যত কম মরবে ততই ভালো। না দাদা, মহাদেবের কৃপায় আজ আমরাই জিতব। এই বলেই হর হর মহাদেব রব তুলে কৃপাণ বর্ষা নিয়ে ঘোড়া চড়িয়ে বিপক্ষদের অভিমুখে ছুটলেন ইন্দ্রকুমার। তার দীপ্ত উৎসাহ তার সৈন্যদের মধ্যে ব্যাপ্ত হয়ে পড়ল। গ্রীষ্মকালে দক্ষিণা বাতাসে খড়ের চালের ওপর দিয়ে যেমন করে আগুন ছুটে বেড়ায়, ঠিক তেমনি সৈন্যরা ছুটতে থাকলো। কেউই তাদের গতি রোধ করতে পারল না। একটু পরেই ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। কাটা মানুষের মাথা ও দেহ যুদ্ধক্ষেত্রের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকলো। ইন্দ্রকুমারের ঘোড়া কাটা পড়ল, সে মাটিতে পড়ে গেল। কুঠারের আঘাত দিয়ে এক মগ অশ্বারোহীকে অশ্বচ্যুত করে ইন্দ্রকুমার তৎক্ষণাৎ তার ঘোড়ার উপরে চড়ে বসলেন। রেকাবের ওপর দাঁড়িয়ে তার রক্তাক্ত তলোয়ার আকাশে সূর্যালোকে উঠিয়ে বজ্রস্বরে চিৎকার করে উঠলেন, হর হর মহাদেব। এতে যেন যুদ্ধের আগুন দ্বিগুণ তীব্রতায় জ্বলে উঠল। এই সকল ব্যাপার দেখে মগদের বাম দিকের ব্যূহের সৈন্যগণ আক্রমণের প্রতীক্ষা না করে এবার বেরিয়ে এসে যুবরাজের সৈন্যের ওপর গিয়ে পড়ল। যুবরাজের সৈন্যগণ সহসা এরূপ আক্রমণ প্রত্যাশা করেনি। তারা মুহূর্তের মধ্যে বিশৃঙ্খল হয়ে পড়ল। যুবরাজ ও ইশাখা অসীম সাহসের সঙ্গে সৈন্যদের সংযত করতে প্রাণপণ চেষ্টা করলেন। সৈন্যগণ শান্ত হও, বাম দিকে চলো সবাই, বাম দিকে চলো। কিন্তু কিছুতেই তারা কৃতকার্য হতে পারলেন না। অদূরে রাজধরের সৈন্য লুকিয়ে আছে কল্পনা করে সংকেত স্বরূপ বারবার তুড়ি নিনাদ করতে লাগলেন, কিন্তু রাজধরের সৈন্যের কোনো লক্ষণ প্রকাশ পেল না। ইশাখা বললেন, যুবরাজ, তাকে ডেকে আর ব্যর্থ প্রচেষ্টা করবেন না। সে শেয়াল, সে দিনের বেলা গর্ত থেকে বের হয় না। সেনাপতি ইশাখা এবার ঘোড়া থেকে মাটিতে লাফিয়ে পড়লেন। পশ্চিম মুখ করে সত্বর নামাজ পড়ে নিলেন। এবার তিনি মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত। সহস্রগুণ বেশি উৎসাহে তিনি সৈন্যদলের ওপর ঝাঁপিয়ে পড়লেন। চারিদিকে মৃত্যু যতই ঘনিয়ে উঠতে লাগলো, দুর্দান্ত যৌবন ততই যেন তার দেহে ফিরে আসতে লাগলো। এমন সময় ইন্দ্রকুমার শত্রুদের এক অংশ সম্পূর্ণ জয় করে ফিরে আসলেন। এসে দেখলেন যুবরাজের একদল অশ্বারোহী ছিন্ন ভিন্ন হয়ে পেছনে সরে আসছে। তিনি তাদেরকে ফিরিয়ে নিলেন। বিদ্যুৎ বেগে যুবরাজের সাহায্যার্থে পৌঁছালেন ইন্দ্রকুমার। সৈন্যগণ আক্রমণ! কিন্তু সে বিশৃঙ্খলার মধ্যে সে কিছুই কুল কিনারা করতে পারল না। ঘূর্ণা বাতাসে মরুভূমির বালুকা রাশি যেমন ঘুরতে থাকে, উপত্যকার মাঝখানে যুদ্ধ তেমনই পাক খেতে লাগলো। রাজধরের সাহায্য প্রার্থনা করে বারবার তুড়ির ধ্বনি উঠতে থাকলো, কিন্তু তার আর কোনো উত্তর পাওয়া গেল না। সহসা কি মন্ত্র বলে সমস্ত কিছু থেমে গেল। যে যেখানে ছিল স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। আহতদের আর্তনাদ ও অশ্বের রেশা ছাড়া আর কোনো শব্দই রইল না। ইন্দ্রকুমার বললেন, এ কি, সব থেমে গেল? বুঝতে পারছি না, কিন্তু এই সময় চলো সৈন্যদের একত্রিত করে নিই। এমন সময় দেখা গেল দূর থেকে সন্ধির নিশান নিয়ে লোক আসছে।
মগের রাজা পরাজয় স্বীকার করেছেন। হর হর মহাদেব শব্দে আকাশ বিদীর্ণ হয়ে গেল। হর হর মহাদেব, হর হর মহাদেব। রাজধর যখন জয়ের উপহার নিয়ে আসলো, তখন তার মুখে এত হাসি যে তার ছোট ছোট দুখানি চোখ দুটি বিন্দুর মতো পিটপিট করতে লাগলো। হাতির দাঁতের মুকুট বার করে সেই ইন্দ্রকুমারকে দেখিয়ে বলল, এই দেখো, যুদ্ধের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই এই পুরস্কার পেয়েছি। যুদ্ধ যুদ্ধ তুমি কখন করলে? এই পুরস্কার তোমার নয়, এই মুকুট যুবরাজ পড়বেন। আমি জয় করে এনেছি, এ মুকুট আমি পরবো। রাজধর ঠিক কথাই বলেছে, এই মুকুট তারই প্রাপ্য। তুমি মুকুট পড়তে চাও? তুমি সেনাপতির আদেশ অমান্য করে যুদ্ধ থেকে পালিয়েছো। এরকম কলঙ্ক মুকুটধারীর অযোগ্য। বরং একটা কালো হাঁড়ি পরে তোমার দেশ ভ্রমণ করা উচিত, সেটাই তোমাকে বেশি মানাবে। খা সাহেব, এখন তো তোমার মুখে খুব বল ফুটছে, কিন্তু আমি না থাকলে এতক্ষণে কি হতো আপনাদের? যাই হোক না কেন, যুদ্ধ ছেড়ে গর্তের মধ্যে লুকিয়ে থাকতাম না। ইন্দ্রকুমার, তুমি বড় অন্যায় কথা বললে। সত্যি কথাই তো, আজ যদি রাজধর না থাকতো তবে যুদ্ধক্ষেত্রে আমাদের কি ভয়ঙ্কর বিপর্যয় হতো। রাজধর না থাকলে এই মুকুট তোমায় আমি যুদ্ধ করে এনে দিতাম। রাজধর চুরি করে এনেছে দাদা, এই মুকুট এনে আমি তোমায় পরিয়ে দিতাম, নিজে পড়তাম না। যুবরাজ মুকুটটি হাতে নিয়ে রাজধরকে বললেন, ভাই, তুমি আজকে জিতেছ। তুমি না থাকলে এই অল্প সৈন্য নিয়ে আমাদের কি বিপদ হতো আমি জানি না। এই মুকুট আমি তোমায় পরিয়ে দিচ্ছি। এ বলে রাজধরের মাথায় মুকুটটা পরিয়ে দিলেন যুবরাজ। ইন্দ্রকুমারের বক্ষ যেন বিদীর্ণ হয়ে গেল। সে রুদ্ধ কণ্ঠে বলল, দাদা, রাজধর শেয়ালের মতো রাতে চুরি করে এই মুকুট পুরস্কার পেল, আর আমি যে প্রাণপণ যুদ্ধ করলাম, তোমার মুখ থেকে কি একটাও প্রশংসার বাক্য আমি শুনতে পাবো না? তুমি কি না বললে যে রাজধর না থাকলে কেউ তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারতো না? কেন দাদা, আমি কি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তোমার চোখের সামনে যুদ্ধ করিনি? আমি কি যুদ্ধ ছেড়ে পালিয়ে গেছিলাম? কখনো কি আমি ভীরুতা দেখিয়েছি? তবে কি দেখে তুমি বললে যে তোমার পরম স্নেহে রাজধর ছাড়া তোমাকে কেউ বিপদ থেকে উদ্ধার করতে পারতো না? ইন্দ্রকুমার, তুমি আমার ভুল বুঝছো। আমি তো নিজের বিপদের কথা বলছি না। কথা শেষ হতে না হতেই অভিমানে ইন্দ্রকুমার ঘর থেকে বাইরে চলে গেলেন। দাঁড়াও ভাই, ইন্দ্রকুমার। যুবরাজ তাকে পেছন থেকে একবার দুবার ডাকলেন, কিন্তু তার কথা ইন্দ্রকুমারের কান অবধি পৌঁছালো না। এবার ঈশা খাঁ যুবরাজকে বললেন, যুবরাজ, এ মুকুট দেওয়ার তোমার অধিকার নেই। আমি সেনাপতি হিসাবে যাকে যোগ্য মনে করব, এই মুকুট তাকেই দেওয়া হবে। ঈশা খাঁ রাজধরের হাত থেকে মুকুটটি নিয়ে যুবরাজের মাথায় পা দিলেন। যুবরাজ এবার সরে গিয়ে বললেন, না, এই মুকুট আমি গ্রহণ করতে পারি না। সেনাপতি সাহেব, আপনিও জানেন এই যুদ্ধ জয়ের পেছনে আমার ভূমিকা সত্যিই নগণ্য। তবে থাক, এই মুকুট কেউ পাবে না। বলে পদাঘাতে মুকুটটি ঈশা খাঁ কর্ণফুলী নদীর জলে ফেলে দিলেন। ইন্দ্রকুমার তার সমস্ত সৈন্য নিয়ে আহত হৃদয়ে শিবির থেকে দূরে চলে গেলেন। যুদ্ধের অবসান হয়েছে। ত্রিপুরার সৈন্য শিবির এবার তুলে নিয়ে দেশে ফেরবার উপক্রম করছে। এমন সময় সহসা একখানা ব্যাঘাত ঘটল। যখন ঈশা খাঁ রাজধরের থেকে মুকুটটা কেড়ে নিলেন, তখন রাজধর বিড়বিড় করে বলল, আমি না থাকলে তোমরা কেমন ভাবে উদ্ধার পাও একবার দেখবো। ঠিক তার পরের দিন রাজধর গোপনে আরাকানপতির শিবিরে একখানা পত্র পাঠালেন। সেই পত্রে তিনি ত্রিপুরা সৈন্যদের মধ্যে আত্মবিচ্ছেদের সংবাদ দিয়ে আরাকানপতিকে পুনরায় যুদ্ধে আহ্বান জানালেন। ইন্দ্রকুমার যখন স্বতন্ত্র হয়ে সৈন্য সমেত নিয়ে স্বদেশের দিকে বহু দূর অগ্রসর হয়েছেন এবং যুবরাজের সৈন্যরা শিবির তুলে গৃহের অভিমুখে যাত্রা করছে, ঠিক তখনই মগেরা পেছন থেকে আক্রমণ করল। এই সময় রাজধর সৈন্য নিয়ে যে কোথায় সরে পড়ল তার আর কোনো খোঁজ পাওয়া গেল না।
যুবরাজের হতাবশিষ্ট 3 সহস্র সৈন্য প্রায় তার চতুর্গুণ মগ সৈন্য কর্তৃক হঠাৎ বেষ্টিত হয়ে পড়ল। ঈশা খাঁ যুবরাজকে বললেন, আজ আর কোনো বাঁচার উপায় নেই। ক্ষমা করবেন যুবরাজ, কিন্তু যুদ্ধের ভার আমার ওপর দিয়ে আপনার পালানো উচিত। যুবরাজ দৃঢ় স্বরে বললেন, পালিয়ে বা যাবো কোথায়? এখানে মরবার যেরকম সুবিধা, পালানোর সেরকম তো মনে হয় না। হে ঈশ্বর, সকলই তোমার ইচ্ছা, আজ তাই হোক, তুমি যা চাও। তবে চলো, আজ আনন্দের সাথে মৃত্যুবরণ করব। বীরের মতো মরব, কাপুরুষের মতো নয়। একথা বলে প্রাচীরবৎ শত্রু সৈন্যের এক দুর্বল অংশ লক্ষ্য করে সমস্ত সৈন্য বিদ্যুৎ বেগে ছুটিয়ে দিলেন ঈশা খাঁ। পালাবার পথ রুদ্ধ হয়ে গেছে দেখে এবার সৈন্যরা উন্মত্তের ন্যায় লড়াই শুরু করল। ঈশা খাঁ 2 হাতে 2 তলোয়ার নিয়ে প্রবল বিক্রমে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধক্ষেত্রে তার সাথে কেউই পেরে উঠল না। যুদ্ধক্ষেত্রের এক স্থানে একটি ক্ষুদ্র উৎস উঠছিল, তার জল রক্তে লাল হয়ে উঠল। ঈশা খাঁ শত্রুর সৈন্যসজ্জা ভেঙে লড়তে লড়তে প্রায় পর্বতের শিখর পর্যন্ত উঠে পড়েছিলেন। এমন সময় একখানা তীর এসে তার পক্ষে বিদ্ধ হল। পাঠান ঈশা খাঁ শেষবারের মতো আল্লাহর নাম উচ্চারণ করে এবার ঘোড়ার ওপর থেকে নিচে পড়ে গেলেন। ওদিকে যুবরাজ চন্দ্রশেখর জানুতে এবং পৃষ্ঠে তীর বিদ্ধ হলেন। তার বাহন হাতিটিও আহত হয়ে পড়ল। মাহুত অনেক আগেই মারা পড়েছিল। হাতিটা এবার যুদ্ধক্ষেত্র ফেলে উন্মাদের মতো ছুটতে লাগলো। যুবরাজ তাকে ফেরানোর অনেক চেষ্টা করলেন বটে, কিন্তু সে আর ফিরল না। অবশেষে যন্ত্রণায় কাতর হয়ে দুর্বল চন্দ্রশেখর যুদ্ধক্ষেত্র থেকে অনেকটা দূর কর্ণফুলী নদীর তীরে মূর্ছিত হয়ে পড়ে রইলেন। রাত্রে যে সবুজ মাঠের উপরে চাঁদের আলো বিচিত্র বর্ণ হয়ে ছোট ছোট বনফুলের উপর এসে পড়ত, আজ সেই চাঁদের আলো এসে পড়েছে যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা সহস্র সহস্র মানুষের হাত পা কাটা মুন্ডহীন দেহের উপর। যে স্ফটিকের মতো স্বচ্ছ উৎসের জলে সমস্ত রাত ধরে চাঁদের ছায়া খেলা করে বেড়াত, সেই উৎস আজ মৃত অশ্বের দেহে প্রায় রুদ্ধ। তার জল আজ রক্তে লাল হয়ে গেছে। কিন্তু দিনের বেলা দুপুরের রোদে যেখানে মৃত্যুর ভীষণ উৎসব চলছিল, ভয়, ক্রোধ, নিরাশা, হিংসা সহস্র হৃদয় হতে অনবরত ফেনিয়ে উঠেছিল অস্ত্রের ঝনঝন ও আহতের আর্তনাদ, সেই নীল আকাশ এখন রাত্রে চাঁদের আলোতে কেমন যেন শান্ত। মৃত্যুর নৃত্য যেন ফুরিয়ে এসেছে। কেবল প্রকাণ্ড নাট্যশালার চারিদিকে উৎসবের ভগ্নাবশেষ পড়ে আছে। চারিদিকে কোনো সাড়া শব্দ নেই, নেই কোনো প্রাণ। একদিকে পর্বতের সুদীর্ঘ ছায়া এসে পড়েছে, তো অন্যদিকে চাঁদের আলো। ইন্দ্রকুমার যুদ্ধের সমস্ত সংবাদ পেয়ে যখন যুবরাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন, তখন যুবরাজ কর্ণফুলী নদীর তীরে ঘাসের শয্যার উপর শুয়ে আছেন। মাঝে মাঝে অঞ্জলি পুরে একটু করে জল পান করছেন, আবার কখনো নিতান্ত অবসন্ন হয়ে চোখ বুজে পড়ে আছেন। দূর সমুদ্রের দিক থেকে একটা মিহি বাতাস বয়ে আসছিল, কানের কাছে কুলকুল করে নদীর জল বেয়ে চলেছে। কোনো জলপ্রাণীর একটি চিহ্ন মাত্র নেই। চারিদিক থেকে বিজন পর্বত ও অরণ্য যেন যুদ্ধক্ষেত্রটিকে ঘিরে রেখেছে। আকাশে আজ চাঁদ বড়ই একাকী, তবুও চাঁদের জ্যোৎস্নালোকে আজ অনন্ত নীলাকাশ পাণ্ডুবর্ণ হয়ে গিয়েছে। দাদা,
এসো ভাই। বলে আলিঙ্গনের জন্য নিজের রক্তাক্ত দুই হাত বাড়িয়ে দিলেন ইন্দ্রকুমারের উদ্দেশ্যে। ইন্দ্রকুমার দাদার আলিঙ্গনের মধ্যে বদ্ধ হয়ে শিশুর মতো কাঁদতে লাগলো। চন্দ্রনারায়ণ এবার ধীরে ধীরে বললেন, বাজলাম ভাই, তুমি আসবে জেনে এতক্ষণ কোনো মতে আমার প্রাণ বাহির হচ্ছিল না। ইন্দ্রকুমার, তুমি আমার উপর রাগ করেছিলে। তোমার অভিমান নিয়ে কি আমি মরতে পারি? আজ আবার দেখা হলো, তোমার প্রেম আবার ফিরে পেলাম। এখন মরতে আর কষ্ট নেই। একথা বলে দুই হাতে চন্দ্রনারায়ণ তার ক্ষত স্থান থেকে তীরগুলিকে বার করতে শুরু করল। রক্ত ছুটে পড়ল, তার শরীর হিম হয়ে আসলো। তিনি এবার মৃদু স্বরে বললেন, মরিলাম, কিন্তু তাহাতে দুঃখ নেই। কিন্তু আমাদের পরাজয় হইল। পরাজয় তোমার হয়নি দাদা, পরাজয় তোমার হয়নি, পরাজয় আমারই হয়েছে। দয়াময়, ভবের খেলা শেষ করে আসলাম, এখন তোমার কোলে স্থান দাও। ভোরের বেলা নদীর পশ্চিম পাড়ে চন্দ্র যখন পাণ্ডুবর্ণ হয়ে উঠেছে, চন্দ্রনারায়ণের আধ বোঝা চোখে যেটুকু অবশিষ্ট প্রাণ বেঁচেছিল সেটাও এবার বেরিয়ে গেল। চন্দ্রের সঙ্গে সঙ্গেই ত্রিপুরার যুবরাজ চন্দ্রনারায়ণের জীবন এবার অস্তমিত হল। বিজয় মগ সৈন্যরা সমস্ত চট্টগ্রাম ত্রিপুরার থেকে কেড়ে নিল। ত্রিপুরার রাজধানী উদয়পুর পর্যন্ত লুটপাট করেছিল তারা। রাজা অমরমাণিক্য দেওঘাটে পালিয়ে গিয়ে নিজের প্রাণ রক্ষা করেছিলেন, কিন্তু পরবর্তীকালে এই অপমান তিনি আর সহ্য করতে না পেরে আত্মহত্যা করে প্রাণত্যাগ করেন। ইন্দ্রকুমার নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত মগদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করেছিলেন। যুদ্ধক্ষেত্রেই তার মৃত্যু ঘটে। নিজের কলঙ্কিত জীবন নিয়ে দেশে ফিরতে ইন্দ্রকুমারের আর কোনো ইচ্ছেই ছিল না। রাজধর রাজা হয়ে কেবলমাত্র 3 বছর রাজত্ব করতে পেরেছিলেন। তারপর তিনিও গোমতীর জলে ডুবে মারা যান। ইন্দ্রকুমার যখন যুদ্ধে যান তখন তার স্ত্রী গর্ভবতী ছিলেন। তাদেরই পুত্র কল্যাণমাণিক্য রাজধরের মৃত্যুর পর রাজা হন। তিনি ছিলেন পিতার ন্যায় বীর। যখন সম্রাট শাহজাহানের সৈন্য ত্রিপুরা আক্রমণ করে তখন কল্যাণমাণিক্য বীর দর্পে তাদের পরাজিত করে ত্রিপুরাকে সুরক্ষিত রেখেছিল। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মুকুট। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানান। এটি আমাদের প্রথম পরিবেশনা। আরও পরিবেশনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আমাটির ভেপুকে। তবে আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো দিন দেখা হবে আমাটির ভেপুর আসরে অন্য কোনো গল্পে। তবে যাওয়ার আগে দেখা যাক মুকুটের দলে কে কে ছিলেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।